জিঙ্ক। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। কি লিখছি বলো এখানে, একজন আমাকে বলো কি লিখলাম এখানে আমি? এর সাথে কার রিঅ্যাকশন লিখছি? ওজনের। হ্যাঁ, ওজনের বিআরসি তৈরি করছে তাই তো, জি। আর জিঙ্ক অক্সাইড তৈরি করছে। কিন্তু তানিয়া আসছে বলো, নতুন তানিয়া, তুমি শুনতেছো আমাকে? শুনতেছে না, ওকে। দেখো এটার প্রথম প্রশ্নটা দেখো, ক নম্বর প্রশ্নটা কি কিরকম থাকতে পারে দেখো, যে জ্যামিতিক সমানতা কি? জ্যামিতিক সমানতা, সমানতা কি? ওকে, এক নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন হতে পারে ইথেনকে প্রোপেনের সমগোত্রক, ইথেনকে প্রোপেনের সমগোত্রক বলা হয় কেন? বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন হইতে পারে এখানে এই উদ্দীপকের মধ্যে, বুঝছো, উদ্দীপকের মধ্যে বি, আমরা কিন্তু কিছু জানি না যে বি এ বি সি কি, বুঝছো। দেখো আমি এখন বলতেছি যে বি এবং সি যদি তিন কার্বনের অ্যালডিহাইড এবং কিটোন হয়, অ্যালডিহাইড এবং কিটোন হয়, মানে ধরো একটা অ্যালডিহাইড একটা কিটোন ধরে নাও আর কি, একটা অ্যালডিহাইড একটা কিটোন হয়, তবে বিক্রিয়াটি পূর্ণ করবো আর কি, ঠিক আছে এটা। আর গ নম্বরটা হচ্ছে পূর্ণ করা এবং ব্যাখ্যা দিব, 3 মার্কসের প্রশ্ন দিবে। দেখো এখন দেখো বি এবং সি যদি উভয়েই কিটোন হয়, কিটোন ধরো কত 3 কার্বন আর কি, 3 কার্বনের কিটোন হয়, তাহলে বিক্রিয়াটি পূর্ণ করে ব্যাখ্যা করো। বিক্রিয়াটি পূর্ণ করে ব্যাখ্যা দাও। এই আনিকা কি শুনতেছো? হ্যালো। জি স্যার। এতক্ষণ তুমি কই ছিলা? স্যার আমার একটু নেটে প্রবলেম করতেছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে শোনো, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে জৈব যৌগ থেকে যে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে, বুঝছো। আমার ধারণা একটা আসবে এখান থেকে, মানে এই টপিক থেকে একটা আসবে আর কি। এখানে এখানে কিটোনকে আমরা ইনক্লুড করে ফেলছি আর কি এখানে। এখন এই প্রশ্নের আমরা সমাধান চাই আর কি, এটা আমরা সমাধান করতে চাই। প্রশ্নটা কি সবাই তুলতে পারছো খাতায়? জি স্যার। ওকে, প্রশ্ন তুলে ফেলছো। আনিকা কি প্রশ্ন তুলতে পারছো? স্যার একটু বাকি আছে। আচ্ছা, তুলে ফেলো, প্রশ্ন তুলে ফেলো আগে, কোশ্চেনটা সবাই তুলে ফেলো। আচ্ছা ইসরাত, আমাকে বলো জ্যামিতিক সমানতা কি, সংজ্ঞা বলো তুমি আমাকে। জ্যামিতিক বিন্যাসের জন্য যে সমানতা তাকে জ্যামিতিক বিন্যাসের জন্য, এটা কি ধরো একক বন্ধন, তাহলে কি জ্যামিতিক সমানতা হয় না? হয় না। জ্যামিতিক বিন্যাসের জন্য যে সমানতা, তাই না, এটা কি একক বন্ধন থাকলে কি হয় না হয় না? জি হয়। হয় হয় স্যার। এটা মেইনলি কার জন্য? মেইনলি দ্বিবন্ধন থাকলে, তাই না? জি স্যার। ত্রিবন্ধন থাকলে হয় না, শুধু দ্বিবন্ধন থাকলে হয় মেইনলি। কিন্তু একটা স্পেশাল কেস চাকরিক যৌগ যদি হয়,
জ্যামিতিক জি, স্যার। সমান্তরাল ঘটে চাকরিক চাকরিক যৌগ অথবা দ্বিবন্ধন যুক্ত যৌগের মধ্যে। একটা হচ্ছে চাকরিক যৌগ আর এটা কি নিবন্ধন দ্বিবন্ধন যুক্ত যৌগের মধ্যে। বুঝতে পারছো? তাহলে জ্যামিতিক বিন্যাসের জন্য যে সমানতা হয় তাকে বলা হয় জ্যামিতিক সমানতা। সবাই কি লিখছো? জি স্যার। সংজ্ঞা লেখো। একটা বলতেছে লিখে ফেলবো, পরে জিজ্ঞেস করবো কিন্তু একটু পরে, আবার বোঝার পরে। জ্যামিতিক বিন্যাসের জন্য আমরা চাই আজকে ক্লাসে যারা যারা আছো এই ক্লাসে সমাধান হবে, প্রশ্নের সমাধান হবে, আনসার দিচ্ছি। ওকে, তাহলে জ্যামিতিক বিন্যাসের জন্য যে সমানতা তাকে কি বলা হয়? জ্যামিতিক সমানতা। এটা আমরা শিখে ফেলছি। এটা কার ক্ষেত্রে হয় জ্যামিতিক সমানতা? চাকরিক যৌগের ক্ষেত্রে কিছু কিছু চাকরিক ক্ষেত্রে যৌগ হয় বা মেইনলি দ্বিবন্ধন থাকলে। মেইনলি তার জন্য নিবন্ধন ওকে। নিবন্ধন। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের আনসার শেষ আমাদের নাকি? জি স্যার। এটা আমরা পড়ে ফেলছি, জ্যামিতিক সমানতা কি সেটা পড়ে ফেলছি, এটা মুছে ফেলতে পারি নাকি? এটা সলভ হয়ে গেছে। ওকে, এখন প্রশ্নটা কি? ইথেনকে প্রোপেনের সমগোত্রক বলা হয় কেন? এখন আমাকে একজন আমাকে বলো যে সমগোত্রীয়, হ্যালো, জি সমগোত্রীয় স্যার। শ্রেণীটা কি? একই মৌল দ্বারা গঠিত যৌগসমূহ যাদের একই সাধারণ সংকেত থাকে একই সাধারণ নিয়মে তৈরি করা যায়। একই কার্যকরী মূলক এবং পাশাপাশি দুটি যৌগের মধ্যে বন্ড CH2 মূলকের পার্থক্য থাকে তাকে সমগোত্রীয় শ্রেণী বলে। হ্যাঁ, তাহলে সমগোত্রীয় শ্রেণীর নিশ্চয়ই বৈশিষ্ট্য আছে, তাই না? জি স্যার। জি স্যার। সমগোত্রীয় শ্রেণী মানে কি একই গোত্রের, তাই তো? জি স্যার। তার মানে সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা একই মৌল দ্বারা গঠিত। এক নম্বর বৈশিষ্ট্য কি? এরা জি। একই মৌল দ্বারা গঠিত একই কার্যকরী মূলক থাকে। তারপর হচ্ছে তাদের একই কার্যকরী মূলক থাকে, এদের এদিকে একই সাধারণ সংকেত থাকে, এই হ্যাঁ, তাই আর না? পাশাপাশি একই দুটি সাধারণ নিয়মে মূলকের তৈরি মধ্যে করা যায়। জি পাশাপাশি পাশাপাশি দুটি হুম মূলকের মধ্যে বন্ড CH2 মূলকের পার্থক্য থাকে। হ্যাঁ, পাশাপাশি CH2 মূলকের পার্থক্য, এই হচ্ছে সময়। তাই তাহলে ইথেন প্রোপেন সমগোত্র কারণ কেন? কারণ এই 2 মার্কসের প্রশ্ন তো, যে যেহেতু 2 মার্কসের প্রশ্ন, যে তাহলে কি বলবা যে ইথেন এবং প্রোপেনের একই রকম কার্যকরী মূলক। ইথেন এবং প্রোপেন একই মৌল দ্বারা গঠিত, বুঝছো? তাদের একই কার্যকরী মূলক আছে, বলতে পারি একই সাধারণ নিয়মে তৈরি করা যায়। ইথেন এবং প্রোপেনের মধ্যে পার্থক্যটা কি? বন্ড CH2 বন্ড, তাই না? CH2 মূলক। ওকে, তাহলে এই প্রশ্নের আনসার শেষ। আনিকা কি শুনছো? জি স্যার। লিজা তুমি শুনছো কি? জি স্যার, শুনছি। বলো কেন ইথেন কি প্রোপেনের সমগোত্র বলা হচ্ছে কেন? কার্যকারী মূলকের জন্য আর গঠনগত। মানে মানে একই মৌল দ্বারা ইথেন গঠিত কি? ইথেন ইথেন কিভাবে গঠিত? ইথেনের সংকেত কি? C2H6। প্রোপেনের সংকেত কি? C3 কত H8, তাই না? এই জি এটা কার্বন হাইড্রোজেন দ্বারা, এটা কার্বন হাইড্রোজেন দ্বারা, যেহেতু একই মৌল দ্বারা গঠিত, হ্যাঁ, একই সাধারণ জি সংকেত থাকে, দুজনের একই সংকেত, ওই হিসেবে বলতে পারি এটা একটা আরেকটার সমগোত্রক নাকি? ওকে, জি স্যার। তাহলে এই প্রশ্ন আমরা পড়ে ফেললাম, মুছে ফেললাম এটা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, দেখো এই গ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বি এবং সি যদি 3 কার্বনের অ্যালডিহাইড এবং কিটোন হয়, অর্থাৎ ধরে নিলাম একটা অ্যালডিহাইড একটা কিটোন, মানে ধরলাম বি হচ্ছে অ্যালডিহাইড, মনে করো এটা অ্যালডিহাইড এটা কি কিটোন, তাইলে আমরা এই বিক্রিয়াটা পূর্ণ করতে চাই। এখন আমাকে বলো তোমরা, অ্যালকিনের সাথে ওজোন যদি রিঅ্যাকশন করে তো কি তৈরি করে? অ্যালকিনের সাথে ওজোনের রিঅ্যাকশন কি তৈরি করে? অ্যালডিহাইড অ্যালডিহাইড তৈরি করতে পারে, কিটোন তৈরি করতে পারে, দুইটা অ্যালডিহাইড তৈরি করতে পারে, দুইটা কিটোন তৈরি করতে পারে, এরকম বিষয় আছে। বলো তো আমাকে একটু তোমরা ধারণা দাও যে মানে অ্যালকিন যেটা, যদি অ্যালকিনের মধ্যে কোনো ব্রাঞ্চ না থাকে, যদি অ্যালকিনের মধ্যে কোনো ব্রাঞ্চ না থাকে তাহলে কিন্তু দুইটা অ্যালডিহাইড তৈরি করবে। দুইটা কি তৈরি করবে? অ্যালডিহাইড। আর যদি একটা ব্রাঞ্চ দিয়ে দাও তাহলে কি হবে? একটা অ্যালডিহাইড এটা কিটোন। কিটোন। আর তুমি যদি দুইটা ব্রাঞ্চ দিয়ে দাও তাহলে দুইটাই কি হবে? কিটোন হবে। এই কথাটা যেন মনে থাকে। যেমন মনে করো আমরা এই প্রশ্নটার আনসারের আগে একটু তোমাদেরকে ধারণা দিই। ধরো মনে করো এখানে আমি যদি বলছি 3 কার্বন অ্যালডিহাইড, দেখো মনে করো এইরকম CH3 মানে এখানে তাহলে 3 কার্বন আর 3 কার্বন মিলে কয়টা কার্বন হয়? 6 কার্বন, তাই না? ওকে, দেখো H2, এখানে একটা ডাবল বন্ড দিলাম। আমি এই প্রশ্নটা আনসারটা দিচ্ছি, এরপরে একটু করে আবার ব্যাখ্যাও দিচ্ছি। দেখো মনে করো এই যে এরকম, যেহেতু দেখো এই প্রশ্নের আলোকে দেখতেছি কি একটা অ্যালডিহাইড একটা কি কিটোন, তাহলে কি করব আমি? ডাবল বন্ডের আগে এখানে কোনো ব্রাঞ্চ দেওয়ার দরকার নাই, কোনো শাখা দিবা না, কারণ 3 কার্বন আমি অ্যালডিহাইড বানাবো। ডাবল বন্ডে একটা ডাবল একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমরা গ নম্বর প্রশ্নে আনসার করতেছি, গয়ের আনসারটা আনসার করতেছি। ওকে, তাহলে এটার সাথে যখন O3 রিঅ্যাকশন করবে জিঙ্কের প্রেজেন্সে, বুঝছো? তো সাধারণত কি হয় জানো, ডাবল বন্ডের আগের যে অংশটা, ডাবল বন্ডের আগের অংশটা CH3 CH2 আলাদা হয়ে যাবে। কি হবে এটা? আমি সরাসরি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, CH3 CH2 CHO হবে এটা।
জি ডাবল স্যার বন্ডের আগে একটা অ্যালডিহাইড আর ডাবল বন্ডের পরে আর একটা কি কিটুন সি, এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, এখানে একটা CH2 দিয়ে দাও, এখানে একটা CH2, ওকে? এটা বুঝতে পারছো? আর হবে জিঙ্কের সাথে অক্সাইড, জিঙ্ক অক্সাইড হবে। এই হচ্ছে বিক্রিয়াটা লিখে দিচ্ছি। এখন এই বিক্রিয়াটা লিখলেই কিন্তু তোমাকে 3 মার্ক দিবে না, 3 মার্কস কি দিবে? না স্যার কিছু লিখতে হবে। তোমরা বলবা যে অ্যালকিনের সাথে ওজোন রিঅ্যাকশন করে আমরা জানি অ্যালডিহাইড তৈরি করে, দুইটা অ্যালডিহাইড তৈরি করতে পারে, একটা অ্যালডিহাইড কিটোন তৈরি করতে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে BRC হচ্ছে কি 3 কার্বনের অ্যালডিহাইড এবং কিটোন, হ্যাঁ? এইজন্য এই যৌগটা কি হবে 5 কার্বনের। অ্যালকিনটা কত কার্বনের হবে? 5 5 কার্বন কার্বন। এইজন্য 5 কার্বন লিখছি, কিন্তু একটা শাখা দিছি। একটা শাখা দিছি এই কারণে যেহেতু একটা কিটোন হবে। বুঝতে পারছো? এই যে আমাদের হয়ে গেছে যে একটা অ্যালডিহাইড একটা কি কিটুন ওকে। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের আনসারটা আর কি। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার তাহলে বিআরসি যদি 3 কার্বনের হয় তাহলে আমরা এটা আনসারটা বের করে বলছি। এই প্রশ্নের আনসারটা আমরা করে বলছি। তো পরীক্ষায় তোমরা ইচ্ছে করলে মানে পার্শিয়ালি এইভাবে লিখতে পারো, বা আমি একটা নিয়ম শিখেছিলাম মনে আছে? ওই যে পুরো প্রসেসটা কি তোমাদের কি মনে আছে একটু দেখাই? জি স্যার কথা বলতেছে ওই সাউন্ড বন্ধ করে নাও। প্রথমে কিন্তু রিঅ্যাকশনটা এরকম হয় আর CH3 CH2 C, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মাঝখানে এরকম প্রথমে কিন্তু এরকম হয়, তোমরা জানো CH3, এই প্রথমে কিন্তু এরকম হবে, বুঝছো? প্রথমে এরকম, এখানে একটা হাইড্রোজেন কম দিচ্ছি মনে হয় আমি, একটা হাইড্রোজেন হবে, তাই না? তোমরা কেউ বললা না এখানে হাইড্রোজেন থাকবে, ওকে? প্রথমে কিন্তু এরকম হবে, পরে কি হয় জানো? পরে এই অংশটা কি হয়ে যায়, এটা আলাদা হয়ে যায় না? আবার তোমার এই অংশটা তখন কিন্তু পরে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে ওই যে যেটা আমরা একটু আগে যেটা বলছিলাম। আর আরেকটা কি হয়, জিঙ্কের সাথে মিলে যায়। প্রথমে কিন্তু এটা হবে, এরপরে কি হবে, এরপরে এটা, এটা যখন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে, এই যে CH3 CH3 CH2 CHO হবে, এই যে এটা মানে অক্সিজেনের আগের অংশটা CH3 CH2 CHO, এটা হবে। আর বাকি অংশ হবে তোমার এটা, জায়গা হবে না মুছে মিলে, এই যে CO হইছে আর CH3, দেখছো? একটু আগে প্রথমে যে প্রোডাক্টটা লিখলাম ওর ব্যাখ্যাটা দিলাম আর কি, এটা এই হচ্ছে এটা, আর এই হচ্ছে তোমার এটা, প্লাস কি হবে জিঙ্ক অক্সাইড, ওকে? বুঝতে পারছো? ওকে, জি স্যার এই হচ্ছে আমাদের মানে গ নম্বর প্রশ্নের আনসার। এটা নিশ্চয়ই সবাই তুলে বুঝে গেছো আর কি। লিজা তুমি বুঝছো? হ্যালো, তানিয়া মনে হয় আসছে, তানিয়া, তানিয়া কি তুমি শুনতেছো? জি স্যার তুমি কি বুঝছো প্রশ্নটা? ওকে, এটা হঠাৎ করে ক্লাস গুলো বুঝবে না, আগে রেগুলার ক্লাস যারা করছে তারা নিশ্চয়ই বুঝবে। ওকে, ঠিক আছে, এটা মুছে ফেলি না। তোমরা তো সেকেন্ড ইয়ারের ক্লাস আমার সরাসরি করতে পারো না, করতে পারছো না? জি না ও, আচ্ছা ঠিক আছে, কলেজ স্কুলে করতে পারবো হয়তো কিছু ক্লাস। ওকে, তাহলে এই প্রশ্নের আনসার আমাদের শেষ। আচ্ছা, এখন আমরা লাস্ট প্রশ্নের আনসারটা দিচ্ছি। দেখো এটার আনসারটা দেখো, গ নম্বরটা আনসার করি। গ নম্বরের আনসার এটা কি হবে? এখানে কি বলছি আমি? বিওসি যদি উভয় কিটুন হয় 3 কার্বন 3 কার্বনের কিটোন বলছি, তার মানে তাহলে ব্রাঞ্চ কি দুই জায়গা দিয়ে আছে, জি স্যার তাহলে দুই জায়গাতেই ব্রাঞ্চ থাকবে আর কি, দুই জায়গাতেই ব্রাঞ্চ থাকবে। তাহলে আমরা আগেই যখন কিন্তু আমাদের এটা কত কার্বনের হবে, 6 কার্বনের হবে, তাই না? এই দিবা এরকম 1 2 3, এই যে এরকম দিয়ে দিবা 4টা কার্বন। আর যদি শাখা দিতে হবে তো এখানে একটা শাখা দিয়ে দাও, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, আর এখানে ডাবল বন্ড, ওকে? CH3 CH3, ঠিক আছে? এটা এরকম এরকম হবে, বুঝতে পারছো কি? হ্যালো, জি স্যার জি স্যার এই যে এই যে কারণ যেহেতু আমি কিটোন বানাবো এই জন্য কি করবো আমি দুইটা শাখা দিয়ে দিচ্ছি, ডাবল বন্ডের একদিকে এইদিকে একটা শাখা আর এইদিকে একটা শাখা, 3 কার্বন হবে। এখন আমি যদি এটা ইয়ার সাথে রিঅ্যাকশন করি, O3 এর সাথে যদি রিঅ্যাকশন করি, রিঅ্যাকশন করলে কি হবে, H3 C C CH3, এখানে একটা অক্সিজেন থাকবে, উপরে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা কার্বন, এরকম হবে। বুঝতে পারছো?
জি আর এখানে হবে একটা CH3, এখানে হবে একটা CH3। ওকে, এটা পরে কি হবে, পরের স্টেপ যখন হবে, পরের স্টেপে এটা যখন তুমি জিঙ্ক দিবা ওটার সাথে দিলে কি হবে, এটা তো এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা আলাদা হয়ে যাবে, বুঝতে পারছো কি হবে? জি CH3 ই এটা আলাদা হয়ে যাবে, প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস CH3 এরকম হবে। জি স্যার সবাই কি বুঝতে পারছো? জি এই হচ্ছে। এখন আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিব, এই ব্যাখ্যাটা পারো কিনা। আচ্ছা, এই প্রশ্নের আনসার তো নিশ্চয়ই বুঝছো নাকি? জি স্যার ওকে, আচ্ছা এখন ধরো ওকে, অতটুকু সবাই বুঝছো তো নাকি? এখন শোনো, আমি তোমাদেরকে একটু একটু মনে করাই দিই, আমি এলকিনের সাথে যে মানে এলকিনের কি কি রিঅ্যাকশন হতে পারে এই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা মুছে ফেলি। আমরা তাহলে এই সৃজনশীল প্রশ্নের আনসার পাইলাম, আশা করি এইখান থেকে একটা আনসার করতে পারবো বোর্ডে, এই টাইপের প্রশ্ন হবে আর কি। এটা আর কিছু এক্সটেনশন আছে, আজকে আর ওটা গেলাম না। এখন এই যে আমরা পড়লাম এলকিনের কথা, বলছি যে এলকিন যে টপিকসটা, এটা একটু আমি তোমাদেরকে দেখাই। একটা এলকিন, এলকিনের বিক্রিয়া। আচ্ছা, এই এলকিনের মধ্যে কি একক বন্ধন থাকে না দ্বিবন্ধন থাকে, এটা বলো কি থাকে? দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন থাকে। সিগমা বন্ধন পাই বন্ধন কি থাকে না থাকে না?